পুরনো শাড়ি, এক একটার বয়স তাও 18 বছর 20 বছর পুরনো শাড়ি এগুলো। আমাকে তো তোমরা দেখেই নিলে। আর এই হচ্ছে সৃজা। হাই গাইজ, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম তোমাদের নতুন একটা ব্লগে। ঘড়িতে বাজছে এখন প্রায় 9:30 মতো। আজকে সারাদিন টুকটাক অনেক প্ল্যান আছে, একটু বেরোনোর আছে, যাবো একটুখানি আসলে পুজো দিতে। সবাই মিলেই যাব। সকাল সকাল মা একটু রান্নাটা করে নিচ্ছে, নাহলে পুজো দিয়ে এসে রান্না টান্না করতে করতে না অনেক লেট হয়ে যাবে। মা এখন রান্নাটা করে নিচ্ছে, আমরা ততক্ষণে চটপট গিয়ে স্নান টান করে একদম রেডি হয়ে যাবে। দিতে যাব আজকে, ভেবেছি না একটুখানি শাড়ি পরে পুজো দিতে যাব। আমি মায়ের কটা শাড়ি এখানে বের করে নিয়ে এসেছি। আমার কাছেও শাড়ি আছে, কিন্তু হয় না, মায়েরটা তো বেশি ভালো লাগে। আর এই শাড়িগুলো হচ্ছে মায়ের একদম পুরনো শাড়ি, এক একটার বয়স তাও 18 বছর 20 বছর পুরনো শাড়ি এগুলো। আর এই যে শাড়িটা, এইটা হচ্ছে আমার মামাবাড়িতেও যেহেতু তাঁত ছিল আগে, এই শাড়িটা না আমার আগের ভিডিওটা একটুখানি কেটে গেল। এই যে শাড়িটা রয়েছে না, এইটা হচ্ছে আমার দাদু প্রথম আমার মাকে গিফট করেছিল, মানে বিয়ের আগের শাড়ি, মানে দাদুর দেওয়া মাকে প্রথম শাড়ি হচ্ছে এইটা এখনও মানে সুন্দর আছে, কিন্তু এটা হয়তো এখন আর পরা যাবে না, এটা পরলে হয়তো একটু ফেটে যেতে পারে। মা এটা রেখে দিয়েছে স্মৃতি হিসেবে। খুব সুন্দর শাড়ির কালারটা, এত সুন্দর। মার ফটো দেখেছি এই শাড়িটা পরে এর আগে। আমি এই শাড়িটা পরছি না, আমি সমস্ত আলমারি থেকে মার যেগুলো পুরনো শাড়ি সেগুলো বের করে এনেছি। ওই পুরনো শাড়ির ওপর আমার আবার বেশি একটু যাই হোক, এই একটা শাড়ি আছে যেটা আমার ছোটো মাসি মাকে দিয়েছিল, মা এক্ষুনি বললো। এই শাড়িটাও না প্রচণ্ড সুন্দর। এই শাড়িগুলো এখন আর পাওয়া যায় না, তাঁতের শাড়ি এগুলো, কিন্তু এগুলো এখন আর না পাওয়া যায় না। আর এই সুতোটার মতো ভালো সুতোও হয়তো এখন আর, মানে অনেক খোঁজার পর হয়তো পাওয়া যেতে পারে। যাই হোক, গোটা শাড়িটাতে এইরকম আছে। আর এইটা হচ্ছে আঁচলটা, এইটা পরারও আমার প্রচণ্ড ইচ্ছা হচ্ছে, কিন্তু আমার মা আমাকে সাজেস্ট করছে এই শাড়িটা। এটা বাংলাদেশের শাড়ি মা, এই শাড়িটা মা, এই অরেঞ্জ শাড়িটা বাংলাদেশের, এই শাড়িটা। আচ্ছা আচ্ছা, মানে তখন সদ্য বাংলাদেশের, ও এটা সদ্য বাংলাদেশ থেকে তখন শাড়ি আসতো এখানে, তখন অত সবার বাড়ি বাড়ি আসতো না। যাই হোক, মা আমাকে বলছে এই শাড়িটা পরার জন্য। প্রচণ্ড সুন্দর এই শাড়িটা, ছোট 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 এরম জরির বুটি আছে গোটা শাড়িটাতে। আর পাড়টাও এমন কিছু চওড়া না, আমি একটু সরু পাড় পরতেই পছন্দ করি তো। আর আঁচলটা, আঁচলটা খুব সুন্দর, একটু ব্ল্যাকের ওপর আঁচলটা প্রচণ্ড সুন্দর। আমি এই শাড়িটাই আজকে পরে যাব। আর এখানে আরেকটাও শাড়ি এনেছিলাম, এটাও মনে হয় বাংলাদেশেরই শাড়ি। এটা পরছি না, এটা হয়তো অনেকের কাছেই আছে, কিন্তু এই শাড়িগুলো প্রচণ্ড রেয়ার, আর আমার এইগুলোই বেশি ভালো লাগে। এই শাড়িটাও প্রচণ্ড সুন্দর। এখন এগুলো খুঁজলে পাওয়া যাবে না চট করে। যাই হোক, আমি এটা পরবো। এটাও ভালো লাগছিল, কিন্তু আমার কালারটা প্রচণ্ড ইউনিক, প্রচণ্ড সুন্দর। দেখি এইটা বা এইটা, এই দুটোর মধ্যে কোনো একটা পরবো। পুজো দিতে যাব আজকে। তোমরা তো আগেই দেখলে যে আমি একটা শাড়ি ঠিক করেছি, আজকে শাড়ি পরে পুজো দিতে যাব। ভাবলাম যখন শাড়ি পরবো, সুন্দর করে একটুখানি সাজগোজ করে নিই। শাড়ি পরে আমি একদম রেডি হয়ে গেছি, তোমাদের আগে দেখিয়ে দিয়েছিলাম শাড়িটা। মায়ের এই শাড়িটা আমি পরেছি, আর হালকা একটুখানি জুয়েলারি পরেছি। বেরোতে বেরোতে একটুখানি লেটই হয়ে গেল। আমি রেডি হয়ে গেছি, ওদিকে মা, সৃজা, দাদা সবাই রেডি হয়ে গেছে। এইবার আমরা বেরোবো, তাড়াতাড়ি করে গিয়ে একটু পুজোটা দিয়ে আসি। আমাকে তো তোমরা দেখেই নিলে। আর এই হচ্ছে সৃজা, ও আজকে চট করে একটুখানি শাড়ি পরে নিয়েছে, খুব সুন্দর মিষ্টি লাগছে দেখতে। যাই হোক, চলো এবার তাড়াতাড়ি করে বেরোনো যাক। টোটো অলরেডি চলে এসেছে, সৃজা, দাদা সবাই টোটোতে বসে গেছে। এই যে দাদা, সৃজা, টোটো জেঠু, টোটো। আমার মা এখনো আসেনি, দাঁড়াও দেখে আসি। মা,
মা আসছে, যাই হোক আমরা গিয়ে টোটোতে উঠি। মা আসছে, মা বম্মার সাথে একটু কথা বলছে, আমরা ততক্ষণ টোটোতে উঠি। চলো, মাও চলে এসেছে, এবার ঝটপট বেরোনো যাক। টোটো করে যাব তো বেশ অনেকটা টাইম লাগবে। পৌঁছে গেছি আমরা। আর এই যে সামনে দেখতে পাচ্ছ, এই হলো আমাদের নবদ্বীপের পোড়ামাতলা মন্দির। যখনই আমাদের বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হয় বা কারোর জন্মদিন বা কারোর বিবাহবার্ষিকী এইগুলো থাকে, আমরা অবশ্যই পোড়ামাতলায় এসে একবার করে পুজো দিয়ে যাই। ভালোও লাগে এখানে এসে কোনো একটা অনুষ্ঠানের আগে বা পরে পুজো দিয়ে যেতে। আর খুব জাগ্রতও এই পোড়ামা মন্দির। বহু লোক আসেন দূর দূর থেকে এই মন্দিরে পুজো দেওয়ার জন্য। মন্দিরের চত্বরে একদম লাইন দিয়ে রয়েছে প্রসাদের দোকান আর রয়েছে ফুলের মালার দোকান। প্রসাদ তো আমি নিয়ে নিয়েছি, আর এখানে একটা জবা ফুলের মালা নিয়ে নিলাম। চলো এবার মন্দিরের ভেতরে যাওয়া যাক। নবদ্বীপ যেহেতু একটা ট্যুরিস্ট প্লেস, তো আমরা ভারতীয়রা ছাড়াও বাইরে থেকে তো অনেক লোকজন আসেন নবদ্বীপে। তো কোনো ওকেশানে এরকম পোড়ামাতলার মন্দিরে ঢোকাটা কিন্তু এক প্রকার দুষ্কর হয়ে পড়ে। এত ভিড় হয় তখন মন্দিরে। আমরা এখানকার মানুষরা যেমন কোনো একটা শুভ কাজের আগে পোড়ামাতলার মন্দিরে পুজো দিতে আসি, ঠিক তেমনই ফরেনাররা এসেও একইভাবে ভিড় করে। তখন কিন্তু মন্দিরে ঢোকা যথেষ্ট দুষ্কর হয়ে পড়ে। আমাদের আস্তে আস্তে আজকে যেহেতু একটু লেট হয়ে গেছে, তাই মন্দির চত্বর অন্যান্য দিনের তুলনায় কিন্তু বেশ ফাঁকা। কিন্তু যদি ওই 9:30 10টার দিকে আসা যায়, তখন কিন্তু মন্দিরে প্রচণ্ড ভিড় থাকে। পোড়ামাতলা মন্দিরের প্রধান বিশেষত্ব হলো এই বটগাছটা। এই বটগাছটাকে ঘিরেই কিন্তু সমস্ত পুজো অনুষ্ঠান এখানে হয়। পুজো দেওয়া তো আমার এখানে হয়ে গেছে, মন্দিরটাও একবার পরিক্রমা করে নিচ্ছি। দাঁড়াও, এই বটগাছে একটু মাথা ঠেকিয়ে নমস্কার করে যাই। সবাই ফুল, বেলপাতা, এমনকি সিঁদুর, মালা এনে সমস্ত এই বটগাছের গায়েই দিয়ে যায়। কেউ কেউ আবার নিজের মনস্কামনা পূরণের জন্য দেখো গাছে কত ঢিলও বেঁধেছে। অন্যান্য দিন না ফুলের মালাটা ঠাকুরের চরণেই দেওয়া যায়, মানে ঠাকুর মশাইকে দিলে উনি ঠাকুরের চরণে দিয়ে দেন। কিন্তু যেহেতু আজকে আমি একটু লেট হয়ে গেছি না, ওই জায়গাটা একটুখানি পরিষ্কার করছে, তাই বললো বট গাছের ওখানে দিয়ে দিতে। ঠাকুরের কাছে একটুখানি মোমবাতি আর ধূপ ধরিয়ে আশেপাশে আর যে ঠাকুর আছে সবাইকে একটুখানি আরতি করে এখানে ধূপটা দিয়ে যাচ্ছি। চলো, পোড়ামাতলার মন্দির তো দেখিয়ে দিলাম। আর পোড়ামাতলা মন্দিরের একদম পাশেই রয়েছে মা ভবতারিণীর এই মন্দির। এই মা ভবতারিণীও না প্রচণ্ড জাগ্রত। যারা যারাই পোড়ামাতলায় আসেন তারা একবার এই মন্দিরে অবশ্যই দর্শন করে যান, একদম পাশেই তো। এইখানে না আমি এর আগে কখনো পুজো দিইনি। পোড়ামাতলা মন্দিরে পুজো দিয়ে শুধু মা ভবতারিণীর কাছে একটু নমস্কার করেই চলে যাই। এই পোড়ামাতলার চত্বরে না তো টোটাল 3টে মন্দির আছে। এক তো গেল পোড়ামাতলা মন্দির, আরেকটা গেল মা ভবতারিণীর মন্দির। এইবার চলো যাই শিব মন্দিরে। সকালে মন্দির খোলার আগে থেকে সেই রাত পর্যন্ত এই ফুলের দোকানগুলো পোড়ামাতলায় বসে থাকে। এত অপূর্ব সুন্দর লাগে। যখন এমনিও আসি না, পুজো দেবো না, হয়তো এমনি পোড়ামাতলার ভেতর দিয়ে যাচ্ছি, এই ফুলের দোকানগুলো দেখেই মনটা খুশি হয়ে যায়। আর এই হলো শিব মন্দির। দেখো কত বড় শিবলিঙ্গ। চাইলে এই মন্দিরের ভেতরে যাওয়া যায়, কিন্তু আমি আজকে আর ভেতরে যাচ্ছি না, বাইরে থেকেই নমস্কার করছি। লোকমুখে শোনা যায় এই শিবলিঙ্গ নাকি দিন দিন বড় হচ্ছে। মন্দিরটাও কত বড়। এই সকল মন্দিরগুলো কিন্তু ওই একটি বটগাছের ছত্রছায়ার মধ্যেই অবস্থিত। চলো, 3টে মন্দিরেই খুব ভালোভাবে ভগবানের দর্শন হলো। পোড়ামাতলাতে বিভিন্ন রকমের দোকান রয়েছে, তার মধ্যে এই দোকানটা কিন্তু নতুন, আজকে হঠাৎই আমাদের চোখে পড়লো। ঠাকুরের বিভিন্ন ধরনের সাজগোজ, বিশেষ করে গোপালের জামা কাপড়, মা লক্ষ্মীর জামা কাপড়, এইগুলো বিক্রি হচ্ছে। এত সুন্দর এই দোকানটা, এর আগে এই দোকানটা কিন্তু দেখিনি। দেখো, ঠাকুরের মুকুট থেকে শুরু করে ঠাকুরের জুয়েলারি সমস্ত পাওয়া যাচ্ছে। আর সবচেয়ে সুন্দর যেটা রয়েছে, গোপাল ঠাকুরটা কি অসম্ভব সুন্দর করে সাজানো। দেখো, চলো বড় কাজটাই হয়ে গেল, টুকটাক আর কয়েকটা কাজ আছে, এবার সেইগুলো মিটিয়ে নিই। এসেছি পোড়ামাতলার পাশেই একটা কসমেটিক্সের দোকানে। যারা নবদ্বীপে থাকো বা সমুদ্রকরে থাকো তারা তো এই দোকানটা অবশ্যই চিনবে। এই দোকানটার সাথে আমার পরিচয় কিন্তু আজকের না, জানো তো। আগে যখন নবদ্বীপে আসতাম ছোটোবেলায় মায়ের সাথে নাচের ক্লাসে, তখন থেকে এই দোকানে আমার যাতায়াত। বিয়ের পর বেশ কয়েকটা মাস আর আসা হয়নি, এখানে তো আমি ছিলামও না। আর বিয়ের সময় বেশ অনেক জিনিসপত্র কেনা হয়েছে, তাই আর দরকার পড়েনি। কিন্তু আজকে না আমার একটুখানি লিপ লাইনারের দরকার, এই জন্য একটুখানি লিপ লাইনার নিতে এসেছি। সাথে টুকটাক আর কিছু জিনিস দরকার আছে, সেগুলোও নিয়ে নেব।
কাজ আমাদের মোটামুটি হয়ে গেছে, শেষে এসেছি একটুখানি কাঁসা পেতলের দোকানে। আমাদের বাড়িতে তো পুজো আর্চাটা একটু বেশিই হয়, আর পুজোর সময় ঘটের উপর দিতে হয় আমের পল্লব। তবে এই আমের পল্লব গাছ থেকে পেড়ে এনে দেওয়ার লোকের বড্ড অভাব, তাই মা ঠিক করেছে একটা পেতলের আমের পল্লব কিনে নিয়ে যাবে, তাহলে আর কোনো ঝামেলাই থাকবে না। এই দোকানটাতে কত রকম সাইজের যে আমের পল্লব রয়েছে তার বলার না। ঘটের সাইজ অনুযায়ী আমের পল্লব এখান থেকে নিয়ে যাওয়া যেতে পারে। তবে মার হাতে যে দুটো রয়েছে সে দুটো আমাদের ঘটের সাইজ অনুযায়ী, একটা একটু বেশি ছোট, একটা একটু বেশি বড় হয়ে যাচ্ছে। ব্যাস, এইটা একদম আমাদের ঘটের জন্য পারফেক্ট। পুজো টুজো দিয়ে আমরা বাড়িতে চলে এসেছি। মাঝখানে এমন সমস্ত খিচুড়ি পাকিয়ে গেছিলো, আর আমার ফোনের স্পেস আউটও হয়ে গেছিলো, যার জন্য আর কোনো ব্লগ করতে পারিনি। কি ব্যাপার হয়েছে তখন তোমরা দেখলে না, একটা কসমেটিক্সের দোকানে আমি গেছিলাম, ওইখানে আমি আমার ফোনটা রেখে চলে এসেছি। এবার আমি ভাবছি ফোন আমার ব্যাগেই হয়তো আছে। যাই হোক, তাও নবদ্বীপ থেকে বেরিয়ে আসার আগেই আমার ফোনের খোঁজ পড়েছে, দিয়ে ফোনটা নিলাম, তারপর আবার আসলাম আস্তে আস্তে। এখন প্রায় ঘড়িতে 4:30 বাজে। এসে জাস্ট খাওয়া দাওয়া করলাম, প্রচণ্ড খিদেও পেয়ে গেছিলো। যাই হোক, মাঝখানে আর ব্লগ করা হয়নি। খাওয়া দাওয়া করে এই জাস্ট নিচে আসলাম, এখনও মেকআপ টেকআপ কিচ্ছু তুলিনি। এখন মেকআপটা একটু রিমুভ করব, তারপর একটুখানি রেস্ট নিয়ে নেব। দেখা হচ্ছে বিকেলবেলা। দুপুরের পর আজকে আর ব্লগটা অন করা হয়নি, একটুখানি ব্যস্ত হয়ে গেছিলাম। মেন বিষয়টা হচ্ছে কালকে আমি ফিরে যাচ্ছি, ছুটি শেষ। এতদিন তো থাকারই কথা ছিল না। যাই হোক, অনেকগুলো দিন থেকে গেলাম, প্রায় 1 মাসের কাছাকাছি। কালকে ফিরে যাচ্ছি। কালকে আমার ট্রেন, হঠাৎ করে যাওয়ার টিকিটটা হয়েছে, এই জন্য তোমাদের আজকেই জানিয়ে দিলাম। আমিও আজকে সকালেই জানতে পেরেছি, কারণ টিকিটটা আমার কনফার্ম ছিল না। আমি ভেবেছিলাম টিকিটটা কনফার্ম হোক, তারপর তোমাদের জানিয়ে দেবো। যাই হোক, ফিরে যাচ্ছি। মনটা প্রচণ্ড খারাপ লাগছে। একটুখানি গোছগাছ করছিলাম, সেই সমস্ত নিয়েই দেরি হয়ে গেল। তবে গোছগাছ এখনও অনেক বাকি। ফিরে যেতে সবারই খারাপ লাগে, আমারও লাগছে। যখন ওখান থেকে আসছিলাম না, তখনও মনটা ভালো ছিল না, যেহেতু আসিস ওখানে একা একা রয়েছে। দুজনে মিলে আসলে আলাদা ব্যাপার হয়। যাই হোক, যখন আসছিলাম তখনও মনটা ভালো ছিল না। আজকে চলে যাচ্ছি, আজকে তো মনটা মানে একটুও ভালো নেই। সবার ক্ষেত্রেই হয়তো এটা হয়, আমার ক্ষেত্রে হয়তো একটু বেশি হচ্ছে, কারণ আমি নতুন নতুন এরকম হচ্ছে। কিছুদিন হলে হয়তো এটা ঠিক হয়ে যাবে। এটাই তোমাদের বলার ছিল। এখন ঘুরতে বাজছে প্রায় 11:30টার উপরে। আমি গোছগাছই করছিলাম, ভাবলাম তোমাদের একবার জানিয়ে দিই। কালকে সকাল থেকে নতুন ব্লগ স্টার্ট হবে। আজকের ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। আমি বাকি কাজগুলো করবো, তারপর শুয়ে পড়বো। শ্রীজা অলরেডি ঘুমিয়ে গেছে। বাড়ির সবার মনটা একটু ভারাক্রান্ত আর কি, কেউ খুশি না, খুব স্বাভাবিক, সেটা যেরকম হয় আর কি, সবাই বুঝতেই পারছো। যাই হোক, ব্লগটা তাহলে আজকে এখানেই এন্ড করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।